জেনওডি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের উপন্যাস হুমায়ুন আহমেদের লেখা সবাই গেছে বনের দ্বিতীয় পর্ব। আমাদের গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বরাবরের মতোই সে একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা কিংবা মন্দ লাগা লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। তবে শুরু করা যাক আমাদের আজকের উপন্যাস সবাই গেছে বনে এর দ্বিতীয় পর্ব। অধ্যায় 4। 500 লেভেলের একটি ক্লাস ছিল 10:30টায়। আনিস ক্লাসে ঢুকে দেখল চেয়ারম্যান ডক্টর হিন্ডারবেল্ট বসে আছেন। হিন্ডারবেল্ট একা নয়, অর্গানিক কেমিস্ট্রির ডাক্তার বায়ারও কফির পেয়ালা হাতে বসে আছে। হিন্ডারবেল্ট বলল, আমরা তোমার ক্লাসে বসতে পারি তো? আনিস বলল, নিশ্চয়ই, কোনো প্রশ্ন আবার জিজ্ঞেস করো না। আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। হঠাৎ তার ক্লাসে এসে বসার কারণ ঠিক বোঝা যাচ্ছে না, তবে এরা তাকে পছন্দ করছে না এইটুকু পরিষ্কার বোঝা যায়। পছন্দ না হওয়ার কারণ তার জানা নেই, কোনো কারণ থাকার কথাও নয়। আনিস বক্তৃতা শুরু করলো। ডাক্তার বায়ার কিছু শুনছে বলে মনে হলো না। নিচু গলায় ফিসফিস করে কী যেন বলছে হিন্ডারব্যান্ডকে। একবার দুজনেই সশব্দে হেসে উঠল। হিন্ডারব্যান্ড আনিসের দিকে তাকিয়ে বলল, সরি আনিস, তুমি চালিয়ে যাও। আনিস যেতে পারল না। ডাক্তার বায়ার হঠাৎ করে বললেন, তোমার ইংরেজি কথা আমি ঠিক ধরতে পারছি না আনিস, তুমি কি আরেকটু স্লো যাবে? তুমি তো নিজেই কথা বলছো বায়ার, আমি স্লো বললেও কিছু যাবে আসবে না। দু একটি ছেলে হেসে উঠল। হিন্ডারব্যান্ড বলল, চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। আনিস 10 মিনিট আগে ক্লাস শেষ করে দিল। হিন্ডারব্যান্ড উঠতে যাচ্ছিল। আনিস বলল, তোমার সঙ্গে আমার কথা আছে হিন্ডারব্যান্ড। বলো। আচ্ছা, হঠাৎ আমার ক্লাসে এসে বসলে কেন? পলিমার রিওলজিতে তোমার কোনো উৎসাহ আছে বলে তো শুনিনি। হিন্ডারব্যান্ড খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমরা বসেছি একটা জিনিস দেখতে। তোমার সম্পর্কে ডিনের অফিসে একটা রিপোর্ট হয়েছে। বলা হয়েছে তোমার উচ্চারণ কেউ বুঝতে পারছে না। রিপোর্ট কি ছাত্ররা করেছে তা জানি না, তুমি ডিনকে জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্যই ব্যক্তিগতভাবে মনে করি তোমার কথা বুঝতে না পারার কোনো কারণ নেই। ধন্যবাদ। আনিস কফি খেতে গেল মেমোরিয়াল ইউনিয়নে। ডাক্তার অ্যান্ডারসন খাতাপত্র নিয়ে একটি টেবিল দখল করে বসেছিল। আনিসকে দেখে গম্ভীর মুখে বলল, তোমাদের বাংলাদেশের স্টল দেখে এলাম। কি দেখে এলে? লাইব্রেরিতে আন্তর্জাতিক একটা মেলা হচ্ছে, সেখানে তোমাদেরও একটা স্টল দেখলাম। আনিসের মনে হলো ডাক্তার অ্যান্ডারসন যেন হাসি গোপন করবার চেষ্টা করলো। তুমি কফি শেষ করেই যাও। স্টলের ব্যাপারটি মিথ্যে নয়। একটা প্রকাণ্ড টেবিল নিয়ে শফিক বসে আছে। শফিকের গায়ে একটি হাতা কাটা স্যান্ডো গেঞ্জি এবং পরনে সবুজ রঙের একটা লুঙ্গি, বাংলাদেশের সাধারণ মানুষের পোশাক। টেবিলে একটা ময়লা 5 টাকার নোট, 2টি 10 পয়সা, আরেক পাশে একটি বড় ফুলস্কেপ কাগজে হলুদ মার্কার দিয়ে অ লেখা। আনিস স্তম্ভিত। ব্যাপার কি শফিক? আরে আনিস ভাই, আজকে ফার্মেসি ডিপার্টমেন্ট একটা চাকরির খোঁজে এসেছিলাম। শুনি ইন্টারন্যাশনাল উইক হচ্ছে। বাংলাদেশের একটা কিছু না থাকলে দেশের বেইজ্জতি। আমার নিজের কাছে যা ছিল তা নিয়েই চলে এসেছি। বলো কি? জিনিস কম থাকায় সুবিধা হয়েছে। দেশটা কোথায়, কি, এইসব সবাই জানতে চাচ্ছে। নামটা তো জানলো, কি বলেন? খালি টেবিল নিয়ে 7 দিন বসে থাকবে বুঝি? আরে না, আজ বিকালে রুনকিদের বাড়ি থেকে এক গাদা জিনিসপত্র নিয়ে আসবো, দেখবেন। হুলস্থুল কারবার করব। এক মালয়েশিয়ান আমার স্টলের সামনে এসে দাঁত বের করে হাসছিল। শালার অবস্থাটা কি হয় কালকে দেখবেন। রুনকিকে নিয়ে আসবো, দেশের ইজ্জতের একটা ব্যাপার। আনিস হাসি মুখে বলল, তোমার চাকরির কী ব্যবস্থা হবে? এই 7 দিন আর যাচ্ছ না সেখানে? আরে ভাই, রাখেন চাকরি। মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা এখন। লোকজন কেউ কেউ এসে দাঁড়াচ্ছেন স্টলের সামনে। কেউ কেউ বিস্মিত হয়ে বলছে, কোন দেশের স্টল এটি? বাংলাদেশের। কোথায় সেটি? প্যাসিফিক আইল্যান্ড? না না, এশিয়া মহাদেশ। কত বড় দেশ সেটি? কত স্কোয়ার মাইল? কালকে বলতে পারবো, কাল আসবেন। আর লোক সংখ্যা কত? আগামীকাল জানতে পারবেন, সব লিখে টাঙিয়ে দেওয়া হবে। আনিস দূর থেকে দেখলো লোকজন আসছে না শফিকের স্টলে, তবে বুড়ো বুড়িরা কিছু কিছু আসছে। তারা আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শফিকের বক্তৃতা শুনছে। দেশটা অত্যন্ত সুন্দর, সবুজ, গাঢ় সবুজ, সমুদ্র আর নদী। বনে ঘুরে বেড়ায় ইয়া রয়্যাল বেঙ্গল টাইগার। আগামীকাল যদি আসেন তবে সেই রয়্যাল বেঙ্গলেরও ছবি দেখতে পাবেন। দয়া করে আসবেন, ভুলবেন না। অধ্যায় 5। শফিকের কাণ্ড কারখানায় অন্যরকম। $5 পকেটে নিয়ে ফার্গোতে এসে 1 মাসের মধ্যে $240 দিয়ে গাড়ি কিনে ফেলল। আমিন সাহেব খবর পেয়ে বিরক্ত হলেন খুব। গাড়ি কিনলে? গাড়ির দরকারটা কি তোমার? শফিক মাথা চুলকে বলেছে, দেশের সম্মানের জন্যই কাজটা করলাম। দেশের সম্মান? দেশের সম্মান মানে? গরিব দেশ করে তো বুঝলেন না, শালাদের দেখিয়ে দিলাম আর কি। তোমার $200 গাড়ি দিয়ে ওদের দেখিয়ে দিলে চালাতে জানো গাড়ি? শিখবো। এখানেই শেষ নয়। আর্টসের ছাত্র কিভাবে সায়েন্সের কম্বিনেশনে 4-5টা সাবজেক্ট নিয়ে ফেললো। আমেরিকায় এসে ইতিহাস ভূগোল পড়ে লাভটা কি? পড়তে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। মিড টার্মের রেজাল্ট হওয়ার পর ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার টয়লা ক্লিন ডেকে পাঠালেন শফিককে। রেজাল্ট ভয়াবহ। 3টা D
এবং একটি সি। শফিক, তোমার দেশ কোথায়? শফিক গম্ভীর হয়ে বলল, ইন্ডিয়া ম্যাম, ক্যালকাটা সিটি। টয়লা ক্লিন কাগজপত্র ঘেঁটে শফিকের চেয়েও গম্ভীর হয়ে বললেন, কিন্তু আমার কাছে যেসব কাগজপত্র আছে সেখানে লেখা বাংলাদেশ। শফিক মাথা চুলকায়, জবাব দেয় না। তুমি কি দয়া করে ব্যাপারটা আমার কাছে এক্সপ্লেইন করবে? রেজাল্ট যা হয়েছে ম্যাডাম, এতে দেশের একটা বদনাম হয়ে যায়, এই জন্যই বলি ইন্ডিয়া। টয়লা ক্লিনের গাম্ভীর্য মনে হয় খসে পড়ছে, ঠোঁটের কোনায় মৃদু হাসি। তোমার দেশে সব ছাত্র বুঝিয়ে পায় ম্যাডাম, আমার দেশের ছাত্ররা সব বাঘের বাচ্চা, যে কোনো আমেরিকান স্ট্রেইট এ ছেলে মেয়েদের এরা কুত করে পানি দিয়ে গিলে ফেলবে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আরে অর্থাৎ এরা খুব মারাত্মক, একেবারে গ্রিন পেপার। টয়লা ক্লিন বলে দিলেন, ফাইনালে যে করেই হোক এভারেজ সি থাকতেই হবে। জিপিএ 2 এর কম হলে ভিসা রিনিউ হবে না, দেশে ফিরে যেতে হবে। বাইরে দিনে 6-7 ঘন্টা কাজ করে পড়ারই সময় পাই না ম্যাডাম। কোথায় কাজ করো তুমি? নিক্স প্লেসে, বিয়ার বিক্রি হয় সেখানে। 4 দিন পর শফিকের কাছে টয়লা ক্লিনের একটা চিঠি এসে হাজির। প্রতি ঘন্টায় মিনিমাম ওয়েজ $3.50 করে তোমাকে লাইব্রেরিতে একটা কাজ দেওয়া হলো। এখন পড়াশোনার ভালো সুযোগ পাবে। লাভ কিছু হলো না, ফাইনালে দেখা গেল 4টেই ডি। টয়লা ক্লিন ভ্রু কুচকে বললে, এখন কি করবে? গভীর সমুদ্রে ম্যাডাম, বিষ খাওয়া ছাড়া উপায় নেই কিছু। আরেকটা কোয়ার্টারের সুযোগ যাতে দেয়া যায় এই চেষ্টা করব। প্রথম দিকে কিছু সহজ কোর্স নিলে কেমন হয়? শফিক দ্বিতীয় কোয়ার্টারে প্রচুর সুযোগ পেল। ডিনের অফিস থেকে পারমিশনের জন্য টয়লা ক্লিনকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হলো। দ্বিতীয় কোয়ার্টারে হলো 2টি ডি এবং একটি সি ও একটি এফ। টয়লা ক্লিন গম্ভীর হয়ে বলল, এই ইউনিভার্সিটিতে তুমি আর পড়তে পারছো না শফিক, কি করবে এখন? দেশে ফিরে যাবে? না, ইলিগ্যাল এলিয়েন হিসেবে থাকবে। জি হ্যাঁ। টয়লা ক্লিন শান্ত স্বরে বলল, গুড লাক, আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, কিছু একটা হয়েও যেতে পারে তোমার। শফিক গ্রেভারিনের কাছে একটা ঘর ভাড়া করে নিক্স প্লেসের কাজে লেগে গেল। নিক্স প্লেস যে মহিলাটি চালায় তার নাম জোসেফাইন নিক্স। লম্বা 4 ফুট 3 ইঞ্চি, দৈর্ঘ্যের স্বল্পতা সে অবশ্যই পুষিয়ে নিয়েছে ওজন দিয়ে। বর্তমান ওজন 230 পাউন্ড। সে ওজনের প্রতি সপ্তাহে বাড়ছে। গায়ের রং ঘন কৃষ্ণবর্ণ। গত 6 পুরুষ ধরে আমেরিকায় বাস করেও আফ্রিকার আদিম বর্ণের কিছুমাত্র পরিবর্তন হয়নি। শফিককে চাকরি দেওয়ার সময় সে ঘরে ঘরে গলায় বলল, তোমাকে চাকরি দিচ্ছি একটি মাত্র কারণে, তোমার গায়ের রং কালো। সাদা মানুষগুলিকে ঈশ্বর বিষ্ঠা দিয়ে তৈরি করেছেন। সাদা মানুষের রক্তের মধ্যে একটা জিনিসই আছে, সেটা কি জানো? না, বিষ, আসল হেমলক বিষ। পৃথিবীতে যত অন্যায় অবিচার হয়েছে সব করেছে সাদা মানুষ। তাই কি? একদম খাঁটি কথা। আমার এখানে সাদা মানুষ ঢুকলে পাছায় লাথি দিয়ে বের করে দিতে ইচ্ছা করে, কিন্তু তা তো দেয়া যায় না, কারণ ফেডারেল আইনে সাদা এবং কালোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। কি কুৎসিত আইন! সাদা কখনো কালোর সমান হয়? জোসেফাইনের এখানে একটি সাদা ছেলেও কাজ করে, কিন্তু তাতে জোসেফাইনের কিছুই যায় আসে না। চক্ষু লজ্জা টজ্জা বলে তার কাছে কিছু নেই। সাদা মানুষদের মুন্ডুপাত না করে সে তার দিন শুরু করে না। হ্যারি, মানে জোসেফাইনের স্বামী, যে আজ জেলে খাবি খাচ্ছে, সে কিসের জন্যে, কী কারণে? একটিমাত্র কারণ, জজ সাহেব ছিল সাদা, জুরিরা ছিল সাদা, যে পুলিশ ধরেছে সেও ছিল সাদা। এই অবস্থায় হ্যারির 20 বছরের জেল হবে না তো কার হবে? ইলেকট্রিক চেয়ারে নিয়ে যে বসায়নি, সে আমার উপর মাদার মেরির অসীম করুণা আছে বলেই। হ্যারির অভাবে জোসেফাইন যে খুব কাতর সেরকম মনে করারও কোনো কারণ নেই। দিনের মধ্যে 2-1 সে বলবেই, যীশুখ্রিস্টের দয়া, হ্যারি এখন জেলে। বাইরে থাকলে নিক্স প্লেসের অর্ধেক বিয়ার সেই খেয়ে ফেলতো। এখন ভালো হয়েছে, জেলে বসে আঙ্গুল চুষছে। কাস্টমারদের সঙ্গে নিত্যদিন খিটিমিটি লেগে আছে। কেউ হয়তো বলল, ব্লাডি মেরিতে জল মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে জোসেফাইন। বেশি হলে খেও না, তোমাকে পায়ে ধরে সাচ্ছি, পয়সা দিচ্ছি, ঠিক জিনিস খাবো। পানি মেশানো ব্লাডি মেরি খাবো কেন? আলবত খাবে, তুমি একানো, তোমার 14 গোষ্ঠী খাবে। টাকা পয়সা নিয়েও শফিকের সঙ্গে তার খিটমিটি লেগেই আছে। ঘন্টায় $2 বেশি কিছুতেই সে দেবে না। পোষালে কাজ করো, না পোষালে করবে না। 10 ঘন্টা কাজ করলে সে হিসাব করে বের করে 7 ঘন্টা কাজ হয়েছে। তার বড় মেয়ে অ্যালেনকে নিয়েও তার আধিক্যতার অন্ত নেই। সুযোগ পেলেই গলা নিচু করে বলবে, খবরদার কোনো রকম ফষ্টি নষ্টির চেষ্টা করবে না, আমার মেয়েটা খারাপ, একটু ইশারা করলে সর্বনাশ। আমি যদি দেখি এইসব কিছু হচ্ছে তাহলে খুন করে ফেলবো। হ্যাঁ, অ্যালন নিজেও তার মায়ের মতো 3 মনে বস্তা। তাকে নিয়ে ফষ্টি নষ্টি করবার কোনো ইচ্ছা বা কারণ কোনোটাই নেই। কিন্তু মেয়ের মা তো তা বোঝে না। মেয়েটির স্বভাব চরিত্র অবশ্যই সত্যি সত্যি ভালো নয়। আড়ালে পেলেই শফিকের সঙ্গে কুৎসিত সব অঙ্গভঙ্গি করে। একদিন বেশ ভালো মানুষের মতো শফিককে মুভি দেখাতে নিয়ে গেল। মুভি দেখাবার এত সাধ্য সাধনার কারণ জানা গেল মুভি শুরু হবার পর। হার্ডকোর পর্ন মুভি একটা। মেয়েটি মেঘস্বরে বলল, সব কায়দা কানুন যাতে শিখতে পারো সেজন্যই নিয়ে এলাম, অনেক কিছু জানার আছে। অধ্যায় 6। টুকটুক করে টোকা পড়ছে দরজায়। তার মানে যে এসেছে সে পরিচিত কেউ নয়।
পরিচিতরা ডোরবেল বাজায়। ডোরবেলটি এমন জায়গায় যে অচেনা কারোর চোখে পড়ে না। আনিসের মনে হলো যে এসেছে সে একজন মহিলা। শুধুমাত্র মেয়েরাই দরজায় 2বার টোকা দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে 3য় টোকা দেয়। ছেলেদের এত ধৈর্য নেই। আনিস দরজা খুলে দিল। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মালিশা। দিনের আলোয় তাকে একেবারেই চেনা যাচ্ছে না। তার উপর সে বেশ সাজগোজ করেছে। কাঁধে লাল টকটকে ভেলভেটের ব্যাগ, সোনালি চুলগুলি কি লম্বা বেনি করে কাঁধের দুপাশে ঝুলিয়ে দিয়েছে। রাতের আলো যতটা অল্প বয়সী মনে হয়েছিল এখন অবশ্যই সেরকম লাগছে না। তুমি কি আমাকে চিনতে পারছো? তা পারছি, তুমি মালিশা, মালিশা গিলবার্ট। আমি কি ভেতরে এসে বসতে পারি? হ্যাঁ পারো। মেয়েটি ঘরে ঢুকেই বলল, তুমি সন্ধ্যাবেলা ফ্রি আছো? কেন বলো তো? আমি তোমাকে কোনো একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই। আজ আমার জন্মদিন। ও, শুভ জন্মদিন মালিশা। ধন্যবাদ। তুমি কি যাবে আমার সঙ্গে? আনিস ইতস্তত করতে লাগলো। তোমার ইচ্ছে না হলে যেতে হবে না। আনিস বলল, কোথায় যেতে চাও? আমার পকেটে $40 আছে। এর মধ্যে হয় এরকম কোনো একটা রেস্টুরেন্টে। মেক্সিকান খাবার তোমার পছন্দ হয়? সেগুলোই বেশ সস্তা। মেক্সিকান খাবার আমার খুবই পছন্দ। তোমাকে খুব একটা ভালো রেস্টুরেন্টে নেওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু কি করবো বলো, রোজগারপাতি নেই। হাই স্কুল পাস করিনি, কাজেই রেস্টুরেন্টের ওয়েট্রেস আর বেবি সিটিংয়ের এর চাইতে বেশি কিছু পাই না। $40 জমাতে হলে আমাকে 2 মাস রোজ 8 ঘন্টা করে কাজ করতে হয়। আনিস বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বরং ডিনারটা কিনি। মালিশা হেসে ফেলল। এখন আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু শিগগিরই আমি মাল্টিমিলিয়নিয়ার হচ্ছি, কাজেই টাকা খরচ করতে মায়া লাগে না আমার। আনিস বলল, মিলিয়নিয়ার সত্যি সত্যি হচ্ছ তুমি? ইউ বেট। আমার মা ডলারের বস্তার উপর শুয়ে আছে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যদি বৃষ্টিস খাইয়ে দিই। আমিও ভুঁড়িকে ভজিয়ে রাখছি। প্রতি সপ্তাহে চিঠি দিই, মা তোমার শরীর কেমন আছে, ঠিকমতো ওষুধপত্র খাচ্ছ তো? গরমের সময় অবশ্যই হাওয়াই থেকে ঘুরে আসবে। আনিস হেসে ফেলল। মালিশা বলল, বুড়ো বুড়ি হলেই মানুষ এরকম হয়ে যায়। ডলারই তখন প্রধান হয়ে দাঁড়ায়। জীবন দিয়ে ডলার আগলে রাখে। আমার মতে 50-এর উপর বয়স হলেই তাকে ঘাট ধরে একটা নির্জন দ্বীপে ফেলে দিয়ে আসা উচিত। না না, আমি খুবই সিরিয়াস। জানো তুমি আমার মার কত টাকা আছে? আন্দাজ করতে পারো? না। মা 2 নম্বর বিয়ে করে একজন পোল ব্যবসায়ীকে। তার হচ্ছে সি কার্গোর ব্যবসা। আমার স্টেপ ফাদার মারা যাবার পর সব কিছু আমার মা পেয়েছে। তার মধ্যে আছে রাজপ্রাসাদের মতো 2টি বাড়ি, একটা ফ্লোরিডাতে, অন্যটা বহেমিয়া আইল্যান্ডে। মা সব কিছু বিক্রি করে ডলার বানিয়ে ব্যাংকে জমা করেছে। নিজেই গিয়ে উঠেছে ওল্ড হোমে। সস্তায় থাকা খাওয়া যায়। বিশ্বাস করতে পারো? বিশ্বাস করা কঠিন। আমি তারই মেয়ে। আর দেখো, $40 খরচ করতে আমার গায়ে লাগছে। আনিস দেখলো মেয়েটির চোখ ছলছল করছে। আমেরিকান মেয়ে কাঁদবে না ঠিকই, এটা মচকাতে জানে না। আনিস বলল, 6টার আগে নিশ্চয়ই তুমি খেতে যাবে না? কফি খাও একটু, দাও। কফিতে দুধ চিনি নাও তুমি? 2 চামচ চিনি, দুধ চাই না। আনিস কফি বানাতে বানাতে বলল, মিলেনিয়ার যখন হবে তখন এত টাকা খরচ করবে কিভাবে? প্রথমেই প্লাস্টিক সার্জারি করাবো। আমার বুক দুটি বড়ই ছোট, সিলিকন বাগ দিয়ে বড় করব। আমাকে দেখে অবশ্যই বোঝা যায় না আমার বুক এত ছোট। আমি অন্য ধরনের ব্রা ব্যবহার করি, ফোম ব্রা। ও আচ্ছা, এই ব্রাতে ছোট বুকও খুব অ্যাট্রাকটিভ মনে হয়। ব্রা খুললেই তুমি হতাশ হবে। দেখতে চাও? না 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 না, ঠিক আছে, বিশ্বাস হচ্ছে তোমার কথা। তাছাড়া আমার নাকটাও বেশি ভালো না, মনে হয় অনেকখানি ঝুলে আছে, তাই না? আমার তো তা মনে হয় না। আরে তোমার সৌন্দর্যবোধ নেই, তাই বুঝতে পারছো না। নাকটা অল্প একটু তুলে দিলেই সব বদলে যাবে। কেমন বদলাবে? যেমন ধরো, তখন যদি তোমাকে বলি ব্রা খুললেই দেখবে আমার বুক দুটি টাইনি, তুমি দেখতে চাও? তুমি বলবে, তাই নাকি, কই দেখি তো। আনিস খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মালিশা তুমি বেশ বুদ্ধিমতী। আমার মায়েরও তাই ধারণা। মা বলেন বুড়ো বয়সে কোনো ধনী মহিলার উচিত নয় তার মেয়েকে কাছে রাখা, বিশেষ করে সেই মেয়ে যদি আমার মতো ইন্টেলিজেন্ট হয়। কফি কেমন হয়েছে মালিশা? ভালো। আরেক কাপ নেবে? দাও। তোমার নাম কিন্তু আমি জানি না। আনিস। তুমি কি ইন্ডিয়ান? না, বাংলাদেশ হচ্ছে আমার দেশ। সেটা আবার কোথায়? ইন্ডিয়ার পাশে ছোট্ট একটা দেশ। সেখানেও কি ইন্ডিয়ার মতো লক্ষ লক্ষ মানুষ থালা হাতে খাবারের জন্য ঘুরে বেড়ায়? কোথায় শুনেছ এসব? আরে আগে বলো সত্যি কিনা। ডাস্টবিনের পাশে ছোট ছোট ছেলেমেয়েরা বসে থাকে, কখন কেউ এসে খাবার ফেলবে সেই আশায়। বলো সত্যি নয়, নাকি তোমার স্বীকার করতে লজ্জা লাগছে? আনিস ইতস্তত করে বলল, সত্যি নয়। বড় বড় অভাব হয়েছে, সে তো পৃথিবীর সব দেশেই হয়েছে। ইউরোপে হয়নি, আমেরিকাতেও তো ডিপ্রেশন হয়েছে। আনিস তুমি রেগে যাও কেন? তোমাকে রাগাবার জন্য তো আমি বলিনি। তোমরা যা ভাবো দেশটি মোটেই সেরকম নয়। মালিশা ঠোঁট চেপে হাসলো। পর মুহূর্তে ভালো মানুষের মতো বলল, ইলেকট্রিসিটি আছে? এসব জিজ্ঞেস করছো কেন? কারণ জানতে ইচ্ছে হচ্ছে, বলতে ইচ্ছে না হলে বলবে না। আনিস গম্ভীর মুখে বলল, না মালিশা, ইলেকট্রিসিটি ফিটি নেই, গাড়ি ফাড়িও নেই। শহরের বাস সার্ভিসের বদলে আছে এলিফ্যান্ট সার্ভিস, হাতির পিঠে চড়ে যাওয়া আসা। ঠাট্টা করছো? তা করছি। কেউ আমার সঙ্গে ঠাট্টা করলে আমার ভালো লাগে না। প্লিজ আমার সঙ্গে ঠাট্টা করবে না, আমি সরি। সরি কী জন্যে?
তোমাদের দেশের কথা বলে হার্ট করেছি সেই জন্যে। আমার যখন টাকা হবে তখন আমি তোমার দেশ দেখতে যাব। বেশ তো, দেশে তোমার কি বউ আছে? না। কোনো সুইট হার্ট? না, তাও নেই। আমি মনে মনে আশা করছিলাম তুমি বলবে না। বিবাহিত লোকদের আমার ভালো লাগে না। টুনটুন করে ঘন্টা বাজছে। যে এসেছে সে যদিও ডোরবেল বাজাচ্ছে, তবুও লোকটি অপরিচিত। এরকম করে ঘন্টা কেউ বাজায় না। ছোট্ট বাচ্চাদের মতো অনবরত টিপেই যাচ্ছে। আনিস দরজা খুলে অবাক হয়ে গেল। নিশানাথবাবু ঢুকেই মুগ্ধ কণ্ঠে বললেন, এই মেয়েটি বড় সুন্দর তো, দুর্গা প্রতিমার মতো চোখ। মালিশা বলল, আপনি কি আমাকে নিয়ে কিছু বলছেন? আমার দিকে তাকিয়ে বলছেন তাই জিজ্ঞেস করছি। নিশানাথবাবু হাসি মুখে বললেন, আমি বলছি এই মেয়েটিকে আমাদের এক গডেস এর মতো দেখতে। এর চোখ তো অপূর্ব। মালিশা হাসি মুখে বলল, আমার নাম মালিশা, আজ আমার জন্মদিন উপলক্ষে আপনি কি আমার সঙ্গে দয়া করে ডিনার খাবেন? খাবো না কেন? নিশানাথবাবুর ভাব দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন প্রশ্ন শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে কিন্তু মাত্র $40 আছে। মেক্সিকান রেস্টুরেন্টে গেলে মনে হয় এতেই 3 জনের হয়ে যাবে। কি বলেন? টাকো খেতে আর কয় পয়সা লাগবে? হয়েও থাকবে দেখবে। নিশানাথবাবু ঠিকানা জোগাড় করে কী জন্য হঠাৎ এসেছেন আনিস বুঝতে পারল না। নিশানাথবাবু ফার্গোতে এসেছিলেন বাংলাদেশের স্টল দেখতে। সেখান থেকে আনিসের কাছে এসেছেন, কারণ রেহানা বিশেষভাবে বলে দিয়েছেন আনিসের ঘর হয়ে আসতে। হঠাৎ করে আনিসের সঙ্গে দেখা করে আসতে হবে কেন নিশানাথবাবু বুঝতে পারেননি। অনেক কিছুই তিনি বুঝতে পারেন না। আসতে বলা হয়েছে, তিনি এসেছেন, ব্যাস। আনিস বলল, বাংলাদেশের স্টল কেমন দেখলেন? চমৎকার। ওই টম ছোকরা কী সব কায়দা কানুন করে দিয়েছে, আমি স্তম্ভিত। টেবিলটাতে হার্ডবোর্ড ফোর্ড লাগিয়ে রং টং দিয়ে এমন করেছে, দেখে মনে হয় একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আরে ছোকরার গুণ আছে। মালিশা অপ্রাসঙ্গিকভাবে বলল, আপনার নামটা কি দয়া করে বলবেন? আমার নাম নিশানাথ। এই নামের মানে কি? এর মানে হলো গড অফ দ্য ডার্কনেস। বাহ, মজার নাম তো। নিশানাথবাবু সিগারেট ধরিয়ে বললেন, ওই টম ছোকরার গুণ আছে, হুলুস্থুল করছে, বুঝলেন নাকি আনিস সাহেব? পেছনে হার্ডবোর্ডের উপর বৃষ্টির ছবি এঁকেছে। ছবির দিকে তাকালেই বৃষ্টি পড়ার শব্দ শোনা যায়, মনে হয় ব্যাং ডাকছে চারদিকে। মালিশা বলল, ব্যাং ডাকছে মানে? আমাদের দেশে বৃষ্টি হলেই ব্যাং ডাকে। সেই শব্দ জগতের মধুরতম ধ্বনির একটি। তুমি না শুনলে বুঝতে পারবে না। ব্যাঙের ডাক তো আমি শুনেছি, এর মধ্যে মধুরের কি আছে? এইসব আপনি কি বলছেন? মালিশা, তোমাকে বোঝানো যাবে না। নিশানাথবাবু ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। মালিশা অবাক হয়ে বলল, আপনি অদ্ভুত লোক, সত্যি অদ্ভুত। মালিশার বাড়ি ফিরতে বেশ রাত হলো। মেট্রোপলিটন বাসে উঠতে গিয়ে দেখে 1টার উপর বাজে। ফাঁকা বাস, সে ছাড়া অন্য কেউ নেই। একটি 90 বছরের বুড়ি ছিল, সে 12 স্ট্রিটে নেমে গেল। নামবার সময় বুড়িটি বলল, আমাকে একটু হাত ধরে নামিয়ে দেবে? মালিশা এমন ভাব করলো যেন সে শুনতে পায়নি। বুড়ি দ্বিতীয়বার কিছু না বলে নিজেই নামলো। এই বয়সেও রাত দুপুরে একা একা বাসে চড়া যায়। খোঁজ নিলে দেখা যাবে পাস বই ভর্তি $, তবু $5 খরচ করে ক্যাব ডাকবে না। দেশে একটা ফেডারেল আইন থাকা দরকার, যে আইনে 70-এর উপর বয়স হলে সব টাকা পয়সা সরকারের কাছে সারেন্ডার করে দিতে হবে। বাস ডাউনটাউনে আসতেই মালিশা নেমে গেল। এখানে বাস বদল করতে হবে। বাস থেকেই মালিশা লক্ষ্য করলো তার হাত পা শিরশির করছে, নির্ঘাত আবার জ্বর আসছে। এরকম হচ্ছে কেন? বারবার শরীর খারাপ হচ্ছে। মালিশা মাথা নিচু করে দ্রুত হাঁটতে লাগলো। শরীর বেশি খারাপ হবার আগেই অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়া দরকার। বাস স্ট্যান্ডটি ফার্স্ট অ্যাভিনিউতে। মালিশার ইচ্ছে হলো বাসের জন্য না হেঁটে একটি ক্যাব ডাকে। সে খোলা একটা ট্যাভার্নে ঢুকে পড়ল। ক্যাব কোম্পানিকে টেলিফোন করতে হবে। জন ট্রেভল্টার রেকর্ড বাজছে উচ্চস্বরে। কোমর জড়াজড়ি করে ডায়াসের কাছে 2-3টি ছেলে মেয়ে নাচছে। সেদিকে তাকিয়ে মালিশার কেমন যেন মাথা ঘুরতে লাগলো। হ্যালো মালিশা, গা গরম করবে নাকি? নাচবে এক পাক? মালিশা তাকালো, কিন্তু ছেলেটিকে চিনতে পারল না। মালিশা, এসো। না, না কেন? আমার শরীর ভালো লাগছে না। মালিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চিনতে পারল না কেন? ছেলেটি এসে পরিচিত ভঙ্গিতে হাত ধরল, গলার স্বর নামিয়ে বলল, যাবে নাকি আমার সঙ্গে? কোথায়? আমার অ্যাপার্টমেন্টে। দুজনের ছোটোখাটো একটা পার্টি হয়ে যাবে। কি বলো? না। না কেন? আসো, আমি তো অপরিচিত কেউ নেই, আগেও তো আমার সঙ্গে ডেটে গিয়েছো। এসো এসো, খুব ফান হবে। অধ্যায় 7। রাহেলা দরজা খুলে দেখতে পেলেন 6 ফুট লম্বা টম দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তার সারা মুখে দাড়ি গোফের জঙ্গল, খালি গা, পরনে জিন্সের একটা হাফ প্যান্ট, পায়ে জুতো টুতো কিছুই নেই। আমি রুনের সঙ্গে দেখা করতে এসেছি। কার সঙ্গে? রুন? রুন কি? রাহেলা একবার ভাবলেন বলেন রুন কি বাড়ি নেই, কোথায় গেছে আমি জানি না, কিন্তু বলতে পারলেন না। টম ভারী গলায় বলল, তুমি বোধহয় আমাকে চিনতে পারছো না। আমার নাম টমাস গ্রে, আমি রুনের বন্ধু। ভেতরে এসে বসো, আমি ডেকে দিচ্ছি। না, আমি ভেতরে এসে তোমার কার্পেট নোংরা করবো না, পায়ে আমার প্রচুর ময়লা। রাহেলা রুনকির ঘরে উঁকি দিলেন। রুনকি চুল ছেড়ে চুপচাপ বসে আছে। হালকা সুরে পলকা মিউজিক বাজছে। রুনকির সামনে গাদাখানিক বইপত্র ছড়ানো। রাহেলা দরজার বাইরে এসে মৃদুস্বরে রাখলেন, রুনকি।
ভেতরে এসো মা। রুনকি, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। রুনকি হাসি মুখে বলল, কথা বলতে চাইলে বলো, এত গম্ভীর হয়ে আছো কেন? রাহেলা থেমে থেমে বললেন, আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার মঙ্গল চাই। এই সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে? আছে। রাহেলা মুখ কালো করে বললেন, আমি তো তা জানতাম না। ঠাট্টা করছিলাম মা, তুমি ঠাট্টা বুঝতে পারো না, এ তো বড় মুশকিল। রাহেলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি চাই না তুমি টমের সঙ্গে মেলামেশা করো। রুনকি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, টম কি এসেছে? রাহেলা উত্তর দিলেন না। রুনকি ঝড়ের বেগে নিচে নেমে গেল। রাহেলারও ইচ্ছে হলো নিচে নামেন, কিন্তু নামলেন না। নামলেই হয়তো দেখবেন দুজন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন আমেরিকায় বাস করার পরও এই দৃশ্য তাঁর ভালো লাগে না। রাহেলা মন্থর পায়ে নিজ ঘরের দিকে এগোলেন। তার কিছুক্ষণ পর রুনকি আবার উপরে উঠে এলো। নিজের ঘরে বসে রাহেলা বুঝতে পারলেন রুনকি সাজগোজ করছে, হালকা সুরে শীষ দিচ্ছে। মেয়েদের শীষ দেয়া একটা কুৎসিত ব্যাপার। সেই রাত্রে রুনকি আর বাড়ি ফিরল না। অধ্যায় 8। ক্লাস থেকে বেরোনো মাত্র অ্যান্ডারসনের সঙ্গে দেখা। অ্যান্ডারসন লোকটি ফুর্তিবাজ। দেখা হলেই একটা মজাদার কথা বলবে কিংবা জিভ বের করে ভেঙচে দেবে। কে বলবে সে হেটারোসাইক্লিক কম্পাউন্ডের একজন বিশেষজ্ঞ, একজন ফুল প্রফেসর? আনিস বলল, হ্যালো অ্যান্ডারসন। অ্যান্ডারসন একটি চোখ বন্ধ করে অন্য চোখ পিটপিট করতে লাগলো। আনিস হেসে ফেলতে এসে বলল, তোমার সঙ্গে কথা আছে আনিস, এসো কফি খেতে খেতে বলবো। কফি হাউসে তিল ধারণের জায়গা নেই। ফাইনাল এগিয়ে আসছে। ছেলেমেয়েরা বই খাতা নিয়ে ভিড় জমাচ্ছে হাউসে। কেউ টেবিল ছাড়ছে না। খুপড়ি ঘরগুলির একটিতে জায়গা পাওয়া গেল মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর। আনিস বলল, কি বলবে বলো? ইদানিং তুমি কি অল্প বয়সে একটি সুন্দরী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? আনিস অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কী জন্য জিজ্ঞেস করছো? কারণ আছে। আমেরিকা একটা ফ্রি কান্ট্রি। তুমি কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ালে কিছুই যায় আসে না, কিন্তু এই ক্ষেত্রে একটি প্রবলেম হয়েছে। কি প্রবলেম? অ্যান্ডারসন গম্ভীর মুখে বলল, মেয়েটি একটা প্রস্টিটিউট। আনিস চুপ করে রইল। অ্যান্ডারসন আবার বলল, তুমি প্রস্টিটিউটের সঙ্গে ঘুরলেও কিছু যায় আসে না, কিন্তু মাঝে মাঝে বড় রকমের ঝামেলা হয়। হঠাৎ একদিন হয়তো মেয়েটি তোমাকে এসে বলবে, আমার পেটে তোমার বাচ্চা, অ্যাবর্শনের জন্য $1000 দরকার। আনিস গম্ভীর মুখে বলল, জানলে কি করে মেয়েটি একটি প্রস্টিটিউট? আমি জানি, মেয়েটির নাম নিশ্চয়ই মালিশা, ঠিক না? আনিস জবাব দিল না। জোসেফাইন পঞ্চমবারের মতো শফিকের চাকরি নট করে দিল। তোমার মতো মিনমিনে শয়তান ফাজিল আর অকর্মাকে ছাড়াও আমার চলবে। শুক্রবারে এসে পাওনা গন্ডা বুঝে নেবে। বুড়ি রেগে যাওয়ার কারণ, শফিক একজন কাস্টমারের নাকে গদাম করে ঘুষি মেরেছে। বেচারার দোষ হচ্ছে সে নাকি শফিকের দেশ বাংলাদেশ শুনে কোমরে হাত দিয়ে হায়নার মতো হেসেছে। জোসেফাইন চোখ লাল করে বলেছে, হেসেছে বলেই ঘুষি মারবে? খুশি হয়ে বেচারা হেসেছে। খুশি হয়ে হেসেছে মানে? এ হাসি খুশি হওয়ার হাসি? কিসের হাসি সেটা বলো তুমি? কিসের হাসি? কিসের যে হাসি তা অবশ্যই শফিকও জানে না। হয়তো বিনা কারণেই হেসেছে। কিন্তু শফিকের মেজাজ সকাল থেকেই খারাপ যাচ্ছিল। সকালবেলাতেই খবর পাওয়া গেছে জেমস টাউনের রকিবউদ্দিন একটি রেস্টুরেন্ট দিচ্ছে। মন খারাপ করার মতো খবর নয়, কিন্তু রেস্টুরেন্টের নাম দিয়েছে ইন্ডিয়া হাউস। শফিককে টেলিফোন করে বলল, বাংলাদেশের নাম তো কেউ জানে না, কিন্তু ইন্ডিয়ান ফুডের নাম জগৎজোড়া, কাজেই নাম দিলাম ইন্ডিয়া হাউস। আপনি ভাই ফার্গোর সব বাঙালিদের খবর দেবেন, ইনশাল্লাহ আগামী মাসেই খুলব। শফিক মেঘস্বরে বলল, ইন্ডিয়া হাউস নাম দিয়েছেন? এখনও ফাইনাল করিনি, ইন্ডিয়া ফুডসও দিতে পারি। অর্থাৎ ইন্ডিয়া থাকবেই? হ্যাঁ, তা তো থাকতেই হবে। শোনেন ভাই, আপনাকে যদি আমি ফার্গোতে দেখি তাহলে আপনাকে আমি খুন করে ইলেকট্রিক চেয়ারে বসবো, বুঝেছেন? আরে আপনি কি বলছেন বুঝতে পারছি না। চুপ শালা। শফিক টেলিফোন রেখে নেক্সট প্লেসে এসে কাস্টমারের নাকে ঘুষি বসালো। জোসেফাইন এবার সত্যি সত্যি রেগেছে। এ পর্যন্ত 3 বার বলেছে, শফিক তোমাকে যেন আর না দেখি, যথেষ্ট হয়েছে। শফিক নিজের ঘরে ফিরে এসে দেখে ইমিগ্রেশন থেকে চিঠি এসেছে। সে যেন চিঠি পাওয়ার 7 দিনের ভেতর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অফিসার টি রবার্টসনের সঙ্গে দেখা করে। শফিককে এ নিয়ে খুব চিন্তিত মনে হলো না। তার মাথায় ঘুরছে কি করে হারামজাদা রহমানকে একটা উচিত শিক্ষা দেয়া যায়। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট দিয়ে ফেললে কেমন হয়? খুব কি কঠিন ব্যাপার? নাম দেওয়া যেতে পারে দি মেঘনা, আ প্লেস ফর এক্সোটিক বাংলাদেশি ফুড। কিন্তু ফুড কি এক্সোটিক হবে? শব্দটা ঠিক আছে নাকি? এইসব ব্যাপারে রুনকি একজন ছোটোখাটো বিশেষজ্ঞ। শফিক টেলিফোন করলো তৎক্ষণাৎ। টেলিফোন ধরলেন রাহেলা। আমি শফিক। বুঝতে পারছি, কী ব্যাপার? খালা, আমরা একটা রেস্টুরেন্ট দিচ্ছি, নাম হচ্ছে আপনার দি মেঘনা। কি দিচ্ছ? রেস্টুরেন্ট। বাংলাদেশি সব খাবার টাবার পাওয়া যাবে। আজ সন্ধ্যায় বাসায় এসে সব আলাপ করব। রাহেলা গম্ভীর গলায় বললেন, সন্ধ্যাবেলা আমরা থাকবো না। ও আচ্ছা, রুনকিকে একটু দিন, ওর সঙ্গে কথা বলি। রুনকি তো নেই। নেই মানে? রাহেলা থেমে থেমে বললেন, তুমি কিছু জানো না?
না, কি জানবো, রুনকি এখন আর আমাদের সঙ্গে থাকে না। আরে কোথায় থাকে তাহলে? রাহেলা ঠান্ডা স্বরে বললেন, আমি জানি না কোথায় থাকে। শফিক অনেকক্ষণ চুপচাপ থেকে বলল, কই, আমাকে তো কিছু বলেননি। তোমাকে বলতে হবে কেন, তুমি কে? রাহেলা টেলিফোন নামিয়ে রেখে ছেলে মানুষের মতো কেঁদে উঠলেন। এই শহরে আর থাকতে পারবেন না, অনেক দূরে চলে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে হবে আড়ালে, যাতে কেউ কখনো রুনকির খোঁজে টেলিফোন করতে না পারে।